This class is a fortnightly class, so we have around 15 classes, 14 to 18 classes. Okay, so I will cover AdCom and psychiatry, more focused towards examination. Okay, because you are the finally exam appearing batch rather than a free flow concept oriented, which I am approaching in the junior classes. I will approach more focused exam oriented. So any of you have gone through the previous year questions? কেউ দেখেছিস কি কি কোশ্চেন্স আসে? এনি অফ ইউ কি রকম দেখেছিস কিছু? আগেরবার কি এসেছিল? আগেরবার ইটিং ডিসঅর্ডার এসেছিল। ওকে ওকে, আর একটা দুটো কি কি কোশ্চেন এসছে বল? বল একটু বল, নইলে শুনতে পাচ্ছি। হ্যাঁ, ডিমেনশিয়া এসেছিল, ঠিক আছে। আর বল। হ্যাঁ, ম্যানিয়াও আসে, ঠিক আছে। আর কেউ যদি ম্যানিয়া, ইটিং ডিসঅর্ডার বা ডিমেনশিয়া বা ম্যানিয়া যেগুলো বললি, এগুলো কিরকম কোশ্চেন আসে? রাইট শর্ট নোটস কিভাবে আসে? নাকি কোনো ভিনেট দেয়, ভিনেটের উপর লিখতে দেয়, কি বলে? ইটিং ডিসঅর্ডারটা লাস্ট ইয়ার লং কোশ্চেন দিয়েছিল। ওকে, লং কোশ্চেন মানে তোদের কত নম্বর? হ্যাঁ, 15 মার্কস। ওকে ওকে, হ্যাঁ 10। আচ্ছা, আর আরেকটা আবার কখনো শর্ট নোটস দেয়। শর্ট নোটস গুলো তো ভাঙে না বোধহয়, একটা ওই 3 কি 4 নম্বর দিয়ে দেয়, আর যেগুলো এই যদি 10 মার্কস দিল তাহলে ভেঙে কোশ্চেন্স গুলো করে। তাহলে এই তিনটে ছাড়া আর কেউ কিছু? আর কেউ কিছু জানিস যে কোশ্চেন এসছে দেখেছিস? হ্যাঁ বল। স্কিজোফ্রেনিয়া। ওকে, সো এই আমরা তো এখন প্রত্যেকটা সবকটা কোশ্চেন যদি নাও ভাবি, এই 4টে কোশ্চেনের প্যাটার্ন থেকে যদি ভাবি, সেটা যদি আমরা একটা স্যাম্পলিং ভাবি, তাহলে দিস ইজ ওয়াইড রেঞ্জ। এদিকে ডিমেনশিয়াও আসছে, ম্যানিয়া, তাহলে ডিপ্রেশনও আসতে পারে, স্কিজোফ্রেনিয়া আসতে পারে, ওই দিকে আবার ইটিং ডিসঅর্ডারের মতো, হুইচ ইজ নট আ ভেরি কমন ইলনেস। হ্যাঁ, আমাদের দেশে তো আমরা খুব একটা পাই না, ঠিক আছে। আমাদের দেশে ইটিং ডিসঅর্ডার হচ্ছে আমরা খেতে পাই না, ঠিক আছে, খাই না, আমরা স্টার্ভ করি রাদার দ্যান ফাস্ট করি, এরকম কোশ্চেনের প্যাটার্ন আসছে, ঠিক আছে। এটা তো তাহলে ফোকাসড অ্যাপ্রোচ করাটা একদিকে ডিফিকাল্ট, তাই না? আচ্ছা, তাহলে এটা একটা সাইকিয়াট্রি গেল। অ্যাডকম রিলেটেড কি কি কোশ্চেন্স আসে তোদের কোনো ধারণা আছে? অ্যাডকম জিনিসটা পুরোটা জানিস কি? আমি প্র্যাকটিক্যাল এক্সাম তো দেখলাম অ্যাডকমের আলাদা টেবিল ছিল, সার্জারিতে ছিল, গাইনিতে ছিল। অ্যাডকম জানিস? এখনো দিন বোধহয় অ্যাডকম হয়নি বোধহয়, না? কোনোদিন তোদের ক্লাস হয়েছিল অ্যাডকম? কখনো ক্লাস হয়েছিল? ওকে, ভেরি ফোকাসড একটা ওই জায়গা। অ্যাডকমটা হচ্ছে 3টে বোর্ডের ওই, এটা ওই বিষয়ের মতো, এখন যেমন সব কিছুতে ছোট ছোট করে হয় না, সেই রকম ছোট ছোট করা। ওই অ্যাটিটিউড, AETCOM, attitude. A stands for attitude, ET stands for ethics, and COM stands for communication, ঠিক আছে। এর মধ্যে থেকে অ্যাটিটিউড নিয়ে দুটো এরিয়া ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটা হচ্ছে প্রফেশনালিজম। আমি জানি না প্রফেশনালিজম নিয়ে কোনো কোশ্চেন এসছে কিনা, বা আমি প্র্যাকটিক্যালও প্রফেশনালিজম নিয়ে দেখলাম না কেউ কোনো তাই নিয়ে কিছু অ্যাড্রেস করা হয়েছে বা কোশ্চেন। আর এটা হলো এমপ্যাথি। এমপ্যাথি নিয়ে তো ফার্স্ট ইয়ারেও কোশ্চেন করা হয়। এমপ্যাথি কোশ্চেন তোরা ফেস করেছিস কখনো 3-4 বছর? সো এমপ্যাথি একটা এরিয়া, এমপ্যাথি একটা জিজ্ঞেস করতে পারে। নেক্সট ইজ এথিক্স। এথিক্স তো বায়োএথিক্স ইটসেলফ জিজ্ঞেস করতে পারে, কোনো একটা ভিনেট দিয়ে সেখান থেকে জিজ্ঞেস করতে পারে। এথিক্সের আবার 4টে পার্ট আছে, সেই তার থেকে আলাদা আলাদা করে, যেমন এথিক্সের মধ্যে বলেই নিচ্ছি অ্যাট ওয়ান ব্রেথ, যে এথিক্সের আবার 4টে পার্ট। একটা হলো বেনিফিশিয়েন্স, তার মানে ভালো করা, নন ম্যালিফিশিয়েন্স, খারাপ না করা। বাহ, তুই জানিস মনে হয়, বল বল, তারপর নেক্সটটা বল। জানিস? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রিপিটই কর, সেটাও ভালো। আর একটু নোট কর, কিন্তু প্রত্যেকটা জায়গা ভীষণ বলছি না, ফোকাসড। আর থার্ড হচ্ছে অন্য জায়গায় আমি
ইন্টারাক্ট করি, কারণ সময়টা বেশি থাকে, আজকে অত ইন্টারাক্ট করছি না, যেগুলো বলছি প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট। থার্ড পার্ট হচ্ছে অটোনমি। অটোনমি থেকে আসবে হচ্ছে তোর ইনফর্ম কনসেন্ট, যে এটা রাইটস, আমি কনসেন্ট দিচ্ছি কি দিচ্ছি না, দিস ইজ মাই রাইট। ডাক্তারবাবু কি বললেন সেটা বড় কথা নয়, ডাক্তারবাবুর কাজ ইনফরমেশন দেওয়া, আমার ডিসিশন মেকিং এ হেল্প করা, বাট দ্য ডিসিশন উইল বি টেকেন বাই দ্য ইন্ডিভিজুয়াল। সো দ্যাটস কামস আন্ডার অটোনমি অর দ্য রাইট। ইনফর্ম কনসেন্ট, ইনফর্ম কনসেন্ট নিয়ে কোশ্চেন দিক করতে পারে, জিজ্ঞেস করতে পারে, ইনফর্ম কনসেন্ট প্র্যাকটিক্যালে তো হবেই। সো দিস কামস আন্ডার এথিক্স অ্যান্ড আন্ডার অটোনমি। এটা কিসের আন্ডারে আসছে এই জায়গাটা একটু বুঝতে হবে, এগুলো বুঝলে না একটু লিখতে সুবিধা হয়। আর ফাইনালি হলো জাস্টিস। জাস্টিসটা হলো হচ্ছে দ্যাট ইজ রাইট আর রং, তো সবকিছুতেই রাইট আর রং, ঠিক আছে। জাজমেন্ট মানে এখানে রাইট, রাইট জাস্টিস বলতে এখানে মেনলি ইকুয়ালিটিকে বোঝানো হয়, ঠিক আছে। দ্যাট যে যতজনকে আমি সার্ভিস দিচ্ছি, এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ দ্য সিমিলার চান্স অফ গেটিং দ্য সার্ভিস। ওটা রাইট হয়ে গেল অটোনমিতে, এখানে হলো চান্স, মানে আমার কোনো বায়াসনেসটার জায়গাটা থাকবে না, এ পাবে ও পাবে না, এই জায়গাটা থাকবে, ঠিক আছে। এইটা হলো হচ্ছে জাস্টিস। এই চারটে এরিয়া থেকে আবার ছোট ছোট করে কোশ্চেন দিতে পারে, সেই জায়গাটা একটা ভাবার প্রশ্ন। আর এগুলো একটা একটা করে আমি অ্যাপ্রোচ করব, মানে আমার 15 থেকে 16টা ক্লাস আছে, ঠিক আছে। আর আরেকটা হলো হচ্ছে যে সাইকিয়াট্রিতে যেখানে দেখা যাচ্ছে যে একটা ওয়াইড স্পেকট্রাম কোশ্চেন্স আসছে, ইট ইজ বেটার টু অ্যাপ্রোচ যে তাহলে সাইকিয়াট্রিতে তোরা কেউ জানিস ICD-10, DSM, ICD এইগুলো নাম জানিস? জানিস? ওকে, ঘাড় নাড়ছিস অনেকে, আমি অনেকেই হয়তো শুনেছিস। তাহলে ICD is International Classification of Diseases, this is by WHO, আর DSM হচ্ছে Diagnostic and Statistical Manual of Diseases, this is by American Psychiatric Association। ওটা তো শুধু সাইকিয়াট্রির জন্যই অ্যাপ্লিকেবল, ICD is applicable for everybody। যদি ফরেন্সিকে তোরা ডেথ সার্টিফিকেট নিয়ে যখন পড়িয়েছে তখন নিশ্চয়ই বলেছে যে ICD কোড অফ দ্য ডায়াগনোসিস লিখ। এবার অন্যদের ক্ষেত্রে, ইলনেসের ক্ষেত্রে ডে টু ডে প্র্যাকটিসে অতটা লাগে না, ওই হয়তো ডেথ সার্টিফিকেটের সময় ইউ রেফার টু দ্য, এইটা কি যদি ডায়াগনোসিসটা দিয়ে দেয়, সেই ডায়াগনোসিসও ওই টার্ম ইউজ করে কম হয়, ডেথ সার্টিফিকেটের সময় হয়তো দেয়ার ইজ অ্যান অব্লিগেশন। তো সাইকিয়াট্রিতে ভীষণভাবে ICD-টাকে ফলো করা হয়, নইলে খুব সাবজেক্টিভিটি চলে আসতে পারে, কে কি ডায়াগনোস করছে, সিমটমসেরও অনেক ক্লোজনেস থাকে, শোনো ICD-কে ফলো করা হয়। তা ICD-10 এর একটা খুব সুন্দর অ্যাপ্রোচ আছে, বাকিদেরও সেভাবে আছে। দে হ্যাভ ক্লাসিফাইড একটা পুরো সাইকিয়াট্রি স্পেকট্রামটাকে ওরা 10টা ভাগে ভাগ করে নিয়েছিল, 10টার মধ্যে আবার 10টা করেছিল, অ্যারাউন্ড 100 ইলনেসেস। তা আমরা, আমাদের হাতে 15টা ক্লাস, আমরা ধরে নেবো আমরা এক একটা স্পেকট্রামটাকে এক একদিন ডিসকাস করবো খুব ছোট ছোট করে, ঠিক আছে। তাহলে সেখান থেকে যেন কিছু এলে আমরা কিছু লিখতে পারি, হ্যাঁ। নইলে শুধু বাইপোলার এরকম ভাবে যদি অ্যাড্রেস করতে যাই, বাইপোলার নিয়ে উইল বি লং লেকচার, বোধহয় ক্লাস হয়ে হচ্ছে তোদের, কিন্তু ওয়াইড স্পেকট্রামটা হবে না, তাহলে মিস করে কখনো একটা ইটিং ডিসঅর্ডারও মিস হয়ে যেতে পারে। সুতরাং ইটিং ডিসঅর্ডার খুব আনকমন, কিন্তু কারো ইচ্ছে হলো দিয়ে দিল, ঠিক আছে, পাইকা দিয়ে দিল একটা, ঠিক আছে। এরকম ছোট ছোট জিনিস অনেক টিচারের থাকে, তো মানে কি করে গিয়ে করবে না করবে, বোর করানোর আরো বেশি ইচ্ছে থাকে, তো সে তার থেকে আমরা পুরোটা একটা কভার করে নেব এক একটা ক্লাসে খুব ছোট ছোট করে। আর ওদিকে অ্যাডকম থেকে আমরা 3-4টে জিনিস করে মোটামুটি আমরা 12-13টা ক্লাসের মধ্যে আমাদের টার্গেট রাখতে হবে একটু কমে শেষ করা, যে পরে যদি একটু বেড়ে গেল তাহলে 15টা ক্লাস, ঠিক আছে। তা এবার যে কোনো কোশ্চেন্সকে যে আমরা তার মানে বুঝতে পারছি না যেটা শর্ট কোশ্চেন আসবে না লং কোশ্চেন আসবে, এটা ডিমেনশিয়া, ইটস এ হিউজ টপিক, কত রকমের ডিমেনশিয়া হয়, কি হয়, এটা ডিমেনশিয়া নিয়ে যে বললো কোশ্চেন এসছে, কি কোশ্চেন এসছিল মনে আছে? ওই মোবাইল দেখছি, মোবাইলটা পকেটে ঢোকা, একটা কথাও লিখিসনি। ডিমেনশিয়া নিয়ে কি কোশ্চেন এসছিল? শর্ট নোট এসছিল। এই ডিমেনশিয়া নিয়ে শর্ট নোট, ডিমেনশিয়া নিয়ে শর্ট নোটে কি লিখবো আমি, ঠিক আছে, কি এক্সপেক্ট করছে তাই হয়ে যাচ্ছে, রাইট শর্ট নোট অন ডিমেনশিয়া, মানে হোয়াট টু রাইট, হোয়াট নট টু রাইট, ঠিক আছে। সো এগুলো খুব একটা ডিফিকাল্ট টু ফর দ্য স্টুডেন্টস হাউ টু অ্যাপ্রোচ,
লং কোশ্চেন হলো এইটাকেই আবার ডিমেনশিয়া দিয়ে একটা লং কোশ্চেন না, পরে একবার কোনোবার হয়তো ভাস্কুলার ডিমেনশিয়া নিয়ে দেখবি একটা লং কোশ্চেন দিয়ে দেবে। ডিমেনশিয়া, টোটাল ডিমেনশিয়া নিয়ে শর্ট কোশ্চেন দিচ্ছে, আমি জানি না ও কোশ্চেনটা ঠিক বলছে কিনা, কিন্তু একটা এরকমও হতে পারে যে নামটাই শুনেছি লেভি বডি ডিমেনশিয়া নিয়ে দিয়ে এসে গেল একটা লং কোশ্চেন। ঠিক আছে, তা আমরা এমন একটা জায়গায় থাকতে হবে যে আমাদের কতগুলো একটা প্রিপেয়ার টেমপ্লেট থাকবে, যে তাতে কিছু কিছু করে ইনফরমেশন ফিল আপ করে আমি সেটাকে ছোট 4 নম্বরেও বানিয়ে দিতে পারবো, আবার টানলে স্ট্রেচ করে 10 নম্বরেও বানিয়ে দিতে পারবো। আন্ডারস্টুড? নইলে করাটা খুব ডিফিকাল্ট। তাহলে হ্যাঁ বল, তাহলে কোনটা দিয়ে অ্যাপ্রোচ আগে শুরু করব বল? আগে অ্যাডকম শুরু করব না আগে সাইকিয়াট্রি শুরু করব? হ্যাঁ হ্যাঁ, সাইকিয়াট্রি আগে শুরু করব। ঠিক আছে, তাহলে সাইকিয়াট্রি যদি শুরু হয়, তাহলে সাইকিয়াট্রির প্রথম গ্রুপটা হলো হচ্ছে যে নিউরোকগনিটিভ ডিসঅর্ডার। ঠিক আছে, নিউরোকগনিটিভ ডিসঅর্ডার, দিস ইজ দ্য ফার্স্ট গ্রুপ। গ্রুপ নাম্বার 1, কগনিশন শব্দটার নিউরোকগনিটিভ জিনিসটা আবার ওই মিসনোমার, কগনিশন তো আমার ব্রেন থেকেই আসছে, তা তো নিউরো বটেই, তবু টার্মটা হচ্ছে। ঠিক আছে, and cognition can be applicable for both thought as well as intellectual ability। এখানে ইন্টেলেকচুয়াল এবিলিটিটাকে বেশিভাবে না হয়। ঠিক আছে, এবার কগনিশনের মধ্যে তাহলে কি কি পড়ে সেটা আগে আমরা একটা জেনে নেব। ঠিক আছে, আর তারপরে নিউরোকগনিটিভ ডিসঅর্ডারস এর মধ্যে নেব। এবার নিউরোকগনিটিভ ডিসঅর্ডারস এর মধ্যে আগে যেগুলো ছিল, যে এই ডিসঅর্ডার গুলো একটা ডিমেনশিয়া মানে ইটস মেনলি আমরা ভাবতাম যে ভুলে যাওয়া, তাহলে মেন্টাল এবিলিটি মানে মনে রাখা বা কোনো একটা ইন্টেলিজেন্সের প্রশ্ন আসছে কি কি, কিন্তু এখন এগুলোকে ইলনেস নিয়ে দেখা যাচ্ছে যে এটা কোনো ওই লিমিটেড অর রেস্ট্রিক্টেড প্রেজেন্টেশন নিয়ে হয় না। ঠিক আছে, এগুলো ডিজেনারেটিভ ডিজিজ, জেনেটিক ডিফারেন্ট প্রোটিনসের জন্য ব্রেনের ডিফারেন্ট এরিয়াজে একটা জায়গায় লিমিটেড থাকছে না। স্ট্রোক যেমন খুব লিমিটেড, বাকিগুলো কিন্তু খুব একটা লিমিটেড হয় না, কারণ ডিজেনারেটিভ। তা সেজন্য এদের প্রেজেন্টেশনসটা এটা নিউরোকগনিটিভ বললেও অনেকের ক্ষেত্রেই থাকবে এর মোটর প্রেজেন্টেশন থাকবে। কারণ পার্কিনসন্স ডিজিজ এটা মোটর প্রেজেন্টেশন, কিন্তু তার সঙ্গেও আমার ডিমেনশিয়া থাকতে পারে, বা অনেক রকমের ডিমেনশিয়া আছে যাতে মুভমেন্ট ডিসঅর্ডারে ফিচার্স আসবে। ঠিক আছে, কাজেই আমরা কগনিটিভ ফিজিওলজিতে কগনিশন বললে কি বোঝাবো তার সঙ্গে একটু মাথায় রাখতে হবে যে অন্য জায়গাটাও চলে আসতে পারে। ঠিক আছে, তবু আগে আমরা কগনিশন বলতে what comes under cognition, that's very important. The most important cognition is consciousness। ঠিক আছে, তাহলে কনসিয়াসনেস শব্দটা অনেকভাবে অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে। এই তুই বসে আছিস কি রে? এখন আমার কথা পেনটা ধরলি, দেখ ওই প্রত্যেকটা জিনিসকে রিফ্লেক্ট করানোর প্রশ্ন আছে, যে কোন ডিমেনশিয়াতে কোন নিউরোকগনিটিভ ডিসঅর্ডারে কনসিয়াসনেস এফেক্ট করবে, কোন নিউরোকগনিটিভ ডিসঅর্ডারে কনসিয়াসনেস এফেক্ট করবে না। যদি আমি এরম ভাবে কগনিশন ব্যাপারটা বুঝে যাই, তাহলে আমি একটা একটা করে ভাবতে পারবো যে আচ্ছা আমি প্রথমে এইভাবে লিখবো যে এতে এইটা এফেক্ট করে, এতে এটা এফেক্ট করে না। একটা ইলনেস শুরু করবো যখন, যে আগে কগনিশনটা চিন্তা করবো, তারপর ভাবো, তারপর ফিচার্স গুলো দেবো। প্লিজ রাইট ডাউন। আমি সিনেমা দেখাচ্ছি না ওই যে স্ক্রিনে দেখে নিলি তারপর বাড়িতে গিয়ে ম্যারো পড়বি। আমি একদম পুরোনো মেথড একবারে মুখে বলছি, প্রত্যেকটা পয়েন্ট নোট কর, একদম ঠিক এই পয়েন্টস গুলো ভেবে ভেবে পরীক্ষার খাতায় নামাতে হবে। তাহলে প্রথম যেটা আসছে কনসিয়াসনেস। এবার কনসিয়াসনেসও তো একটা বিরাট বড় টপিক। তাহলে একদম ছোট কি কনসিয়াসনেস বোঝার জন্য, যে অ্যাওয়ারনেস অ্যান্ড রেসপন্সিভনেস, সে বুঝতে পারছে কিনা এবং সে রিয়াক্ট করতে পারছে কিনা, এটা হলো কনসিয়াসনেস। এবার এটা তো অল আর নান না,
অ্যাওয়ারনেস সবসময় সমান থাকে না, ঠিক আছে, সেটা রেঞ্জ হয়, ঠিক আছে। তো সেখান থেকে যে এই যে রেঞ্জের যে ব্যাপারটা থাকবে, সেখান থেকে ওয়ার্ড আসে কনফিউশন। আমরা বলি না কনফিউজড, তার মানে কি এই যে কনসিয়াসনেসের যে অ্যাওয়ারনেস অ্যান্ড রেসপন্সিভনেসটা একদম পুরো দিনের আলোর মতো নয়, ঠিক আছে। ইট ইজ আইদার ডন অর দ্য ডাস্ক, একটু ঘোলা ঘোলা, ঠিক যেন বুঝতে পারছি না, ঠিক যেন হালকা অন্ধকারে কি যেন একটা আছে, খুব ভালো বুঝতে পারছি না, ঠিক কিছু রিয়াক্ট করছি, ঠিক রিয়াক্ট করে উঠতে পারছি না। দিস ইজ কনফিউশন, প্লিজ নোট ইট ডাউন। এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। কোনো কোনো ইলনেস এটা হবে, কোনো কোনো ইলনেসে হবে না। তাহলে কনসিয়াসনেসের একটা ইটস এ কন্টিনিউয়াম অফ অ্যাওয়ারনেস অ্যান্ড রেসপন্সিভনেস, ঠিক আছে। এবার তোরা কতগুলো জিনিস এবার দিয়ে সব ক্লিনিক্সে কেউ কনসিয়াসনেস এর একটা ভেরি অবজেক্টিভ স্কোর দিয়ে একটা মেডিসিনে রেট করা, হ্যাঁ ভেরি গুড। তাহলে গ্লাসগো কোমা স্কেল, গ্লাসগো কোমা স্কেলে কি কি দিয়ে কি কি এরিয়া দিয়ে রেটিং করে বল? মানে আই রিয়াকশনস, ভার্বাল রিয়াকশনস, মোটর রিয়াকশনস। তাহলে এই যে প্রথম কি আমি যে আমার লাইটটা ফেললাম, তাহলে মধ্যে প্রথম আমার সেন্সরি জায়গাটা দরকার, অ্যাওয়ারনেসটা দরকার। অ্যাওয়ারনেস কামস ফ্রম হোয়ার? ইট ইজ আ সেন্সরি কম্পোনেন্ট। আমার সেন্সরি থেকে গিয়ে তারপর সেন্সরি প্রসেসিং হচ্ছে, প্রথমে অক্সিপিটাল, তারপর থেকে প্যারাইটাল গিয়ে দ্য মিনিং অফ দ্য সেন্সেশন থেকে পারসেপশন, সেখান থেকে আমার অ্যাওয়ারনেস। তাহলে আমি যাই দেখছি প্রত্যেকটাই, আমি যখন যত রেসপন্সিভনেস থেকে অ্যাওয়ারনেসের জায়গায় যাবে তত আরো খারাপ, যখন অ্যাওয়ারনেসটাই চলে যাচ্ছে আরো খারাপ, ঠিক আছে। আমি এই গ্লাসগো কোমা গুলোতে যে এই যে স্কোর গুলো যে তোর এই 1 to 5 এর মতো রয়েছে, যত কম অ্যাওয়ারনেস, যদি কারো অ্যাওয়ারনেসই না থাকলো, আমার যদি ব্লাইন্ড হলো, আমার অ্যাওয়ারনেস নেই, আমার সেন্সেশনটা পৌঁছচ্ছে না, আমার কোনো আর ফার্দার রিয়াকশনস কিভাবে, তাই না? তাহলে এইভাবে আমার এটা একটা কন্টিনিউয়াম, যে অ্যাওয়ারনেস কমে যাওয়া, যে আগে অ্যাওয়্যার হলো তারপরে সে রেসপন্ড করতে পারছে, ঠিক আছে। তাহলে এইরকম আমি এই তিনটে জায়গা দিয়ে আমি একটা যখন কনসিয়াসনেস লিখবি, এটাকে আমি লেখার সময় আমি লিখতে পারি যে আমি এই কনসিয়াসনেসটাকে অ্যাসেস করার এটা একটা মেথড। এছাড়া যদি আমি অত স্ট্রাকচার ভাবে না করি, কি হলো ভার্বাল রেসপন্স, তাহলে একটা একটা যে জায়গা হলো হচ্ছে স্পিচ। তাহলে স্পিচ ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট। আমার যদি কনসিয়াসনেস হয়, তারপর কনসিয়াসনেসের মধ্যে আই, যেটা আই অনেকটাই হলো একটা স্পেসিফিক একটা সেন্সরি, ঠিক আছে, ওটাকে কগনিশনের মধ্যে না রাখা ভালো, আমরা অ্যাসেস করার জন্য, রিয়াকশনসটা দেখার জন্য। মোটরটাকেও বলছি রিলেটেড ব্যাপার আছে, আমি রিয়াকশনসটা দেখানোর জন্য, কিন্তু এটাও কগনিশনের মধ্যে নয়। কিন্তু স্পিচ, দো স্পিচ ইজ ভার্বাল, কিন্তু স্পিচের মধ্যে এটা কগনিশন, কারণ আমার স্পিচের মধ্যে আবার দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে আমি তোকে যে বলছি সেটা যে তুই বুঝতে পারছিস, এটাও তোর কিন্তু স্পিচের মধ্যেই। তারপরে তুই তাহলে একটা হলো রিসেপটিভ পার্ট আর একটা হলো এক্সপ্রেসিভ পার্ট। তাহলে এই যে স্পিচ ডিস্টারবেন্স, আরেকটা পার্ট হলো ল্যাঙ্গুয়েজ ডিস্টারবেন্স, অ্যাফাসিয়া। আবার যে কোনো দিন লং কোশ্চেন দিয়ে দিতে পারে অ্যাফাসিয়া, শর্ট কোশ্চেন দিতে পারে অ্যাফাসিয়ার কোনো একটা পার্টিকুলার অ্যাফাসিয়া দিয়ে দিল, ঠিক আছে। তাহলে কি কিভাবে আমরা এগোচ্ছি আর কি কিভাবে কোশ্চেন্স গুলো বিল্ড আপ হচ্ছে। এবার কোন ডিমেনশিয়াতে আমার স্পিচ এফেক্টেড হয়, কোন ডিমেনশিয়াতে স্পিচ এফেক্টেড হয় না, সেটা আমার একটা কোশ্চেন আসবে, ঠিক আছে। এবার হলো হচ্ছে তাহলে ডিফারেন্ট টাইপস অফ অ্যাফাসিয়া আসবে, সবকটা একসঙ্গে আমি পুরোটা আগে বলে নিই, তারপর যদি একটা একটু করে ছোট করে টার্গেট করি। এবার যদি অ্যাফাসিয়া কোশ্চেন আসতেই পারে। নেক্সট হলো হচ্ছে আমার একটা, আমরা কি বলি, এই যেমন তুই গ্লাসগো কোমার জায়গাটায় যেটা তো স্কোর দিস, আর একটা সাবজেক্টিভ নোট দিস না, পেশেন্ট যেখানে কনসিয়াস লিখিস সেখানে আরো দুটো ওয়ার্ড ইউজ করিস না। হ্যাঁ বল বল বল। আচ্ছা, তাহলে অ্যালার্ট, আরেকটা কি বললি? আচ্ছা ঠিক আছে, পৃথিবীর 99 জন এই ভুলটা করে, ঠিক আছে। আমি আশা করব আমার ছাত্রছাত্রীরা আজকের পরে আর এই ভুলটা করবে না,
the thing which comes first should come first. Alert, conscious. If somebody is unconscious, how can somebody be alert? The first thing is conscious. Then alert, then cooperative. তাহলে এবার হলো অ্যালার্টনেস, তার মধ্যে আবার একটা কগনিটিভ কম্পোনেন্ট আছে, যে কারণে একজন সামবডি অ্যালার্ট অর নন অ্যালার্ট। কনসিয়াস তো এখানে ক্লাসে সবাই কনসিয়াস, ঠিক আছে, কিন্তু যে ছেলেটা মোবাইল দেখছিল সেই ছেলেটা আমার পড়ানোর দিকে অ্যালার্ট কি অ্যালার্ট নয়, সেটা একটা কোশ্চেন। তাহলে হোয়াট ইজ দ্য ডিটারমিনেন্ট অফ বিইং অ্যালার্ট অর নন অ্যালার্ট? সেটা হলো অ্যাটেনশন, ফোকাস, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ অ্যাটেনশন? ইট ইজ দ্য এবিলিটি আবার to be aware of a certain stimulus and to be able to focus on that stimulus. Attention কি? যে আমি কোন একটা স্টিমুলাস জেনারেট করলে সেই স্টিমুলাসটা প্রথমে আমি বুঝতে পারি। আমি যদি বুঝতেই না পারতাম তাহলে আমার দিকে সে ফোকাস করবে কি করে? তাহলে এবিলিটি টু বি গেট স্টিমুলেটেড, মানে একটা দেয়ার ইজ মাস্ট বি এ স্টিমুলাস অ্যালার্টনেস বোঝার জন্য। এখানে যদি আমি ঘরে না থাকি আর এখানে তোরা নিজেদের মতো যদি গল্প করিস, আমি বলতে পারবো না এটা নন অ্যালার্ট। আমি আসবো, আমি ক্লাস নেব, আমি কথা বলবো, তখন তোরা আমার দিকে তাকাচ্ছিস কিনা, ফোকাস করছিস কিনা, তখন আমি অ্যালার্ট বুঝতে পারবো। তুই ঘরে ঢুকতে ঢুকতে একটা পেশেন্ট কনসিয়াস কি কনসিয়াস না বুঝতে পারছিস, কিন্তু সে অ্যালার্ট কি অ্যালার্ট না সেটা বোঝা খুব মুশকিল। হ্যাঁ, তুই যদি দেখেছিস কোনো পার্টিকুলার টাস্ক সে করছে তাহলে সে তুই বলতে পারিস অ্যালার্ট, তার মানে একটা টাস্ক লাগবে, একটা স্টিমুলাস লাগবে। তাহলে এটা হলো অ্যালার্টনেস বা অ্যাটেনশন। নেক্সট কগনিটিভ, তাহলে আমার প্রথম হয়ে গেছে কনসিয়াসনেস, তারপর হলো অ্যালার্টনেস, ঠিক আছে। এবার অ্যালার্টনেসের মধ্যে একটা বললাম অ্যাটেনশন, আরেকটা শব্দ হয় কনসেন্ট্রেশন। তাহলে হোয়াট ইজ কনসেন্ট্রেশন? এবার কনসেন্ট্রেশন ব্যাপারটা হয় হচ্ছে সাস্টেইনড অ্যাটেনশন। এবার আমি সাস্টেইনড অ্যাটেনশন বলতে কি মিন করছি? আজকে একজন লোক তো ঘন্টার পর ঘন্টা বসে টেলিভিশন দেখে যায়, ঠিক আছে, মোবাইল গেম খেলে যায়, কিন্তু সে বই পড়তে পারে না, ক্লাসে আসতে পারে না, খুব কমন কথা স্যার, ওইটার সময় তো খুব মন থাকে। তো সেই জন্য কনসিয়াসনেসকে আবার রিডিফাইন করেছে নিউরোকগনিটিভ সায়েন্টিস্টরা, যে কনসিয়াসনেস ইজ দ্য এবিলিটি টু হোল্ড অ্যাটেনশন when there is no novelty to the stimulus being presented. এই আমি এখানে বকবক করেই যাচ্ছি, বকবক, নতুন খুব নভেলটি কিছু নেই। সেই নভেলটি আনার জন্যই একসময় অডিও ভিজুয়াল ওই ছবি টবিগুলো সিনেমাগুলো এসছিল, তারপরে গিয়ে দেখা গেল যে ওটা আরো খারাপ, ওইটা স্ক্রিনের দিকে দেখেই যাচ্ছে আর ইনি আবার কম্পিউটার স্ক্রিন দেখেই যাচ্ছেন, কোনো ওয়ান টু ওয়ান ইন্টারাকশন কমে গেল। ভেরি মাচ ডিনাউন্সড। তুই দেখবি এখনকার ইউটিউব প্রোগ্রাম অল দে রিয়াক্ট, একটা কাগজ পেন্সিল দিয়ে লিখছে বা কোনো বোর্ডে নোট করছে, ঠিক আছে। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখন কমে আসছে, ঠিক আছে। সুতরাং স্টিমুলাস, আমার নতুন কোনো স্টিমুলাস দিচ্ছি না, তারটা ধরে যে রাখতে পারছে সে হচ্ছে, তার কনসেন্ট্রেশন আছে। একটা চ্যাপ্টার ধরলো, পুরো জিনিসটা তক্ষুনি সে বুঝে যায়নি, তো তবু সে ধরে ধরে পড়ছে। তাহলে আমার কনসিয়াসনেস হলো, অ্যাটেনশন কনসেন্ট্রেশন হলো, ঠিক আছে। তারপরে সেখান থেকে অ্যালার্টনেস এলো, তারপরে ওরা বলেছিল কোঅপারেটিভ। তাহলে কোঅপারেটিভের মধ্যে আমি কি, যে আমি যা যা বলছি সেটা সে ফলো করতে পারছে কিনা। এখানেও আবার দুটো পার্ট, আমার কমান্ডটা সে বুঝতে পারছে কিনা, কমান্ডটা ক্যারি আউট করতে পারছে কিনা, এটার দুটো থাকবে, একটা ভার্বাল হবে, একটা নন ভার্বাল হবে। ভার্বাল ইজ অলসো সাম কাইন্ড অফ মোটর, কিন্তু ঠিক আছে, আমার অনেকে ভার্বালটাকে ভাবে যে ওটা একটা আলাদা পার্ট, আলাদা ভাবা যেতে পারে, আবার এটা একটা মোটরও ভাবা যেতে পারে, ঠিক আছে। তাহলে মোটর তো আমি হাত পা দিয়ে করতে পারি, আমার আপনার জিভটা দেখান তো, জিভ দেখালো, সেটা হতে পারে। আপনার নাম কি বললো, আমি যদি বুঝতেই না পারি, যদি অ্যাফাসিয়া থাকে, ঠিক আছে, এগুলো ডিফারেন্সিয়েট করাটা খুব ডিফিকাল্ট। যে এই যে কোঅপারেটিভ আমি বলছি, তাহলে কোঅপারেটিভিটির মধ্যে আরো একটা জিনিস আসবে, যে সেন্সেশন অ্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রেসপন্সিভনেস ছাড়া তার ভলিউশন, সে ইচ্ছে করছে কি ইচ্ছে করছে না,
একটা লোক বুঝতেই পারে না, আমি কি তাকে আনকোঅপারেটিভ বলবো? আমি তাকে আনকোঅপারেটিভ বলবো না, আমি বলবো যে সে বুঝতে পারে কিন্তু সে বুঝতে চাইছে না। কোঅপারেটিভের মধ্যে আবার আরেকটা কগনিটিভ ফেনোমেনন চলে এলো, লেখ শব্দগুলো লেখ, ভলিউশন। যে এই কোঅপারেটিভিটি মানে ভলিউশন, কোনো একটা জিনিসে তার ইচ্ছে হওয়া যে এটা আমার করব কি করব না। আমি বলার সঙ্গে সঙ্গে তোরা খাতা বের করলি কি করলি না, দিস ইজ ইয়োর ভলিউশন, যে হ্যাঁ স্যার যা বললেন সঙ্গে সঙ্গে করি। তারপর নোটটা কন্টিনিউ করছিস না, ঠিক আছে আমি তাকালে একটু স্ক্রিপ্ট করছিস, দিস ইজ ইয়োর ভলিউশন। ঠিক আছে, এটা কিন্তু তোর অ্যাওয়ারনেস বা কি বলে রেসপন্সিভনেসের সঙ্গে শুধু সেইখানে রাখলে চলবে না। তোর মোটর এবিলিটি ঠিক আছে, তোর লিসনিং এবিলিটি ঠিক আছে, ঠিক আছে, তো তোর ইচ্ছে, তাহলে এটা একটা আলাদা আবার একটা কগনিটিভ ফেনোমেনন, যে ভলিউশনটা আছে না নেই, সেটাও আসবে নিউরোকগনিটিভ ডিসঅর্ডারের মধ্যে। একটা লোকের ভলিউশন চলে গেছে, একটা লোকের কোনো কিছুতেই আগ্রহ নেই, লেথার্জিক, যা বলা হয় কিছুই করে না, স্বতঃপ্রণোদিত হয়েও করে না, ঠিক আছে। এবার আবার তার আবার দুটো পার্ট, স্পন্টিনিয়াস অ্যান্ড রিকোয়ার্স পারসুয়েশন। সেখানটা এগুলো বললে বুঝতে পারবি ডে টু ডে লাইফে। কেউ কেউ নিজেই খুব পড়ছে, কেউ কেউ বললে পড়ছে, কেউ কেউ বলার পরও পড়ছে না, ঠিক আছে। তাহলে এই যে এটা হলো স্পন্টিনিটি, তারপরে আসছে রেজিস্ট্যান্স, তার এখানে প্যাসিভ রেজিস্ট্যান্স, অ্যাক্টিভ রেজিস্ট্যান্স, এগুলো সব ভলিউশনের আন্ডারে এলো, ঠিক আছে। এরপরে আমি ওই জায়গাটা স্পিচ এলো, স্পিচটা আগে বলে দিয়েছিলাম, এরপরে স্পিচ লেখ, স্পিচের মধ্যে আবার এফাসিয়া থাকবে, ঠিক আছে। এবার যদি স্পিচ আসার পরে আমরা দু তিনটে জিনিসকে খুব কমনলি একটা মানে কগনিশনের মানদণ্ড হিসেবে ভাবি, ঠিক আছে। সেটা হলো হচ্ছে তোর একটা কি বলি, তার মনে আছে কি মনে নেই, ঠিক আছে। তাহলে এরপরে এলো মেমোরি, ঠিক আছে। তাহলে মেমোরির আবার দু রকমের, একটা ভিজুয়াল মেমোরি, একটা তোর ভার্বাল মেমোরি, যেটা শুনে শুনে মনে রাখছে, পড়ে মনে রাখছে বা দেখে মনে রাখছে, আমি ওটা কোথায় রাখলাম দেখে বলতে পারছি। তার আবার বিভিন্ন পার্ট আছে, মেমোরির আবার পার্ট, ঠিক আছে। একটা বায়োগ্রাফিক্যাল মেমোরি, ঘটনা আর আমার যেগুলো, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল, ইটস এ হিস্টোরিক্যাল বায়োগ্রাফিক্যাল, কোনোদিন চেঞ্জ হবে না, ঠিক আছে। এটা রোটে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে। আমি কালকে কি কি খেয়েছিলাম, এটা এপিসোডিক মেমোরি, এটা কালকেটা কালকেই স্পেসিফিক, এটা কোনদিন লুচি খেতে পারি, কোনদিন ব্রেড খেতে পারি, কোনদিন ডাল খেতে পারি। তাহলে কোন মেমোরিটা ডিস্টার্বড হয়? ভারতবর্ষ স্বাধীন হওয়া বলতে বেশি ভুল হয় না কালকে খেতে ভুলে গিয়েছিলাম সেটা বলতে ভুল হয় বেশি? হ্যাঁ, এপিসোডিক মেমোরি। তাহলে এটার আবার ওই শর্ট টার্ম লং টার্মের মধ্যে ভাগ করা হয়, তাহলে শর্ট টার্মের মধ্যে এপিসোডিক মেমোরি, ঠিক আছে। এবার আরেকটা শব্দ ওইখানে বলেছিল যে আমার ওরিয়েন্টেশন বলেছিল, তাহলে ওরিয়েন্টেশন টু টাইম প্লেস পারসন। তাহলে এর মধ্যে আমার কি কি থাকছে, এটার মধ্যে আমার কিছুটা আমার অ্যাওয়ারনেস থাকছে, কিছুটা আমার মেমোরি থাকছে, আমি ম্যাচ করছি তো। এইটাকে আমি যে এইটা একটা, আমি যদি না জানি এটাকে একটা ক্লাসরুম বলি, সেটাকে আমার একটা মেমোরিতে স্টোর রাখতে হবে, তো এর একটা ইমেজ, যে হ্যাঁ এরকম একটা যে জায়গা, এখানে যখন আমি আবার আরেকটা কোনো এরকম ক্লাসরুমে নিয়ে যাবে, হাউ ডাজ ইট লুক, তাহলে আমি গেছিলাম, আমার একটা মেমোরি আছে, তাহলে প্লেসটা সেখান থেকে আসবে, ঠিক আছে। পার্সনটাকে আমার মুখটা মনে রাখতে হবে, তাহলে তার আবার একটা রেকগনিশন আসছে, হ্যাঁ, রেকগনিশন ইজ অ্যাগনোসিয়া, এগেইন দিস ইজ অ্যানাদার কম্পোনেন্ট। এটাও কোনো কোনো ডিমেনশিয়াতে চলে যাবে, চিনতে পারছে না, হয় সিভিয়ারিটিতে চলে যাবে বা কোনো কোনো ডিমেনশিয়া প্রথম থেকেই চলে যাবে। আমাদের রেকগনিশন ব্রেনের প্রথম দিকটা, পেছন দিকটা, আমাদের স্পিচ ব্রেনের সামনে দিকটা, ফ্রন্টালের দিকটা, তাহলে আমার কোন এরিয়া ইনভলভ বেশি হচ্ছে সেই অনুযায়ী আবার ওটা ভ্যারি করবে। তাহলে আবার এই একটা রেকগনিশন একটা জায়গা দাঁড়ালো, মেমোরি একটা জায়গা দাঁড়ালো, রেকগনিশন একটা জায়গা দাঁড়ালো, ঠিক আছে। আমি এটাকে আপেল বলে চিনতে পারছি কিন্তু আপেল নামটা বলতে পারছি না, ঠিক আছে।
এই যে আমি এটা কোথাকার প্রবলেম, এটা আমার ল্যাঙ্গুয়েজের প্রবলেম। কিন্তু আপেল আর কমলা লেবুকে তফাৎ করতে পারছি না, দেন ইট ইজ পেছন দিকের প্রবলেম, অক্সিপিটাল এরিয়ার প্রবলেম। ঠিক আছে, তাহলে তাহলে এটা হলো আবার রেকগনিশন একটা জায়গা হলো। ঠিক আছে, তারপরে এবার হলো হচ্ছে যে তিনটে জিনিস দিয়ে মানুষকে লিটারেট ইলিটারেট বলে। ঠিক আছে, তাহলে লিটারেট আর ইলিটারেট কি কি জিনিস দিয়ে জানা আছে কারো? হ্যাঁ বল বল না বল। হ্যাঁ হ্যাঁ, এনি ওয়ান ল্যাঙ্গুয়েজ না, রিডিং রাইটিং আর একটা 3R বলে, 3R অফ লিটারেসি। রিডিং রাইটিং, ওই আর্টটাকে সাধারণত প্রোনাউন্সিয়েশনের জন্য আরটা প্রোনাউন্স করা হয় না রিথমেটিক। ঠিক আছে, ওখানে ডাব্লু প্রোনাউন্স করা হয় না, আর এখানে ফোনিমটা ধরে। ঠিক আছে, একটু লেখ বাবা, বাবা প্লিজ, মানে মনে থাকবে না এগুলো বাবা। ঠিক আছে, এগুলো মনে থাকবে না, আমি চেষ্টা করবো তোদের এগুলো টাইপ করে দেওয়া। ঠিক আছে, একটু লেখ বাবা, লেখ। ঠিক আছে, আমার ওতে একটু কুড়েমি হয় ওই লেখা মানে টাইপ করাতে, আর পাওয়ার পয়েন্টে দিলে তোরা দেখবি তারপর খেয়াল থাকবে না। প্লিজ লেখ, প্লিজ লেখ। এখন যে লিখছি সেটা একটা, দিস ইজ এ কগনিটিভ টাস্ক, বিকজ ইউ আর লিসনিং ইট, ইউ আর রিইনফোর্সিং ইট উইথ ইউর রাইটিং। তাহলে এটা তোর মেমোরিতে থাকতে সুবিধা হবে, যে ওয়ান্স ইউ আর লিসনিং ইট, ইউ আর প্রসেসিং ইট উইথ দ্য সেম স্পিড ইউ আর রাইটিং ইট। তুই যদি কিছু কোডেও লিখিস, তুই আবার ভাববি যে আচ্ছা কি যেন লিখেছিলাম। জাস্ট লিসেন করিস না, একটু একটু করে হলেও ওই ক্রোনোলজিটাতে লেখ, একটা ক্রোনোলজিতে বলছি আমি। ঠিক আছে, তাহলে আমার একটা রিডিং এবিলিটি, পড়তে পারছে কি পারছে না সেটাও আমার একটা কগনিশন। ঠিক আছে, এবার তার মধ্যে আবার খানিকটা ল্যাঙ্গুয়েজ জায়গা চলে আসবে, কিন্তু সে ওয়ার্ডের মানে বুঝতে পারছে কি পারছে না। ঠিক আছে, সেগুলো আবার একটা ল্যাঙ্গুয়েজের মধ্যেই কিন্তু রিডিং। রাইটিংটা খানিকটা মোটর হলো, আর রিথমেটিক, তাহলে এটা হলো ক্যালকুলেশন। তাহলে অনেকেই অঙ্কে খারাপ। ঠিক আছে, তাহলে এটা আবার অ্যানাদার কগনিশন। ঠিক আছে, তাহলে রিডিং রাইটিং ক্যালকুলেশন এগুলো একটু কমন সেন্স থেকে কিন্তু বলছি আমি, কমন সেন্স থেকে একটা একটা করে কিভাবে আসে সেটা ডেভেলপ করতে ইয়ার্স লেগেছে। তোরা একটু নোট কর আর একটু ভাববি, কিন্তু এটা এলে মুখস্থ করতে হবে, এটা এলে একদম হ্যাঁ এটাতে এটা যায়, এটাতে এটা যায় না, এটা জানে এটার পরে এটার পরে। তারপরে এলো তোর এইগুলো হলো মোস্ট বেসিক কাজগুলো আমি যেগুলো বললাম যে লিটারেসির পরে। এরপরে কি আসছে না, হায়ার ইন্টেলিজেন্স গুলো, যে যখন আরো ওপরের দিকে উঠবে তখন তার যে সে কত একটা পড়া বুঝতে পারে, পড়াকে রিপ্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, সেটা অ্যাবস্ট্রাকশন চলে আসবে, সেটা পড়ে মানে বুঝতে পারছে কি পারছে না, আমরা কম্প্রিহেনশন টেস্ট দিই যেমন। ঠিক আছে, আর একটা রোট মেমোরি থাকে। এবার রোট মেমোরির মধ্যেও আমাদের আজকাল যে অ্যাসেসমেন্টের নিয়ম, সেই নিয়মে সবসময় করা হয় না। কোশ্চেনের যে কগনিটিভ একটা পিরামিড আছে, যে there are 6 W's of cognitive pyramid. What? Most basic. এটা কি, কয়টা নাম বলো। ঠিক আছে, ডিফাইন করো এটা কি। তারপর যে ডিফাইন হয়ে গেল তখন আবার আমি খানিকটা ওয়াটের সঙ্গে আই এম ডুইং সাম কাইন্ড অফ আ প্রসেসিং, যে এটার সঙ্গে সব কি কি কম্পোনেন্ট এটাতে অ্যাড করব। ইনুমারেট হলে আমি জাস্ট লিস্ট করে দিলাম, কিন্তু ডিফাইন করা মানে আমাকে সবকটা জিনিস নিয়ে একটা প্যাকেজ বানাতে হচ্ছে। ঠিক আছে, তারপরে আমি অ্যাসোসিয়েশন করছি, আছে এটার সঙ্গে আর কি কি আসে। ঠিক আছে, তারপরে সিনথেসিস করছি, একটা ভিনেট দেয় তোকে, দিয়ে বলে আচ্ছা এটা কোনটা হবে বলতো, বা এরকম হলে কি করব। তাহলে এইটা হলো আবার এই যে কগনিটিভের যে আমার যে ইন্টেলেক্টের প্রসেসিং এর যে পার্ট। প্রথমে আমরা মুখস্থ করে দিই, বাচ্চাকে বলছি মুখস্থ করো মুখস্থ করো, এই পাঁচটা অসুখ আছে। ঠিক আছে, 10টা অসুখ আছে, প্রথম বললাম 10টা গ্রুপ আছে, নিয়ে নাও এনলিস্ট করে দিলাম। ঠিক আছে, কগনিটিভ ডিসঅর্ডার বলতে এইকে বলে। ঠিক আছে, আর তারপর আমি এতগুলোকে তো যদি লিস্ট দিয়ে দিতাম তাহলে ওটা এনলিস্টিং হতো, আর আমি একটার পর একটা এগোচ্ছি, তাহলে এটা প্রসেস করছি, প্রত্যেকটাকে ডিকনস্ট্রাক্ট করছি, আবার রিকনস্ট্রাক্ট করছি। আগে একবার এটা বললাম তো আবার পরে ঘুরে আবার সেখান থেকে আরেকটা টেনে আনলাম।
এই যে অ্যালার্ট কনসাস কোঅপারেটিভ, এটা এনলিস্টিং। কনসাস অ্যালার্ট কোঅপারেটিভ ইজ প্রসেসিং। যে অ্যালার্ট আমার আগে বললা ঠিক নয়, ওটা বলে দিয়েছে আমি তিনটে, ঠিকই বলেছে, হ্যাঁ কাটেও না কেউ, ওই তিনটে শুনে অভ্যস্ত, এনলিস্টিং এ চলে যায়। তো প্রসেস করলে ওটা ভুল, তাহলে এটা প্রসেসিং, তারপর সিনথেসিস, এইভাবে আবার পিরামিড থাকে। তাহলে এইগুলো কতটা এবিলিটি, হ্যাঁ, যত আমার লস হবে তত হায়ার গুলো আমার আস্তে আস্তে কমবে, তারপরে গিয়ে আমার মোস্ট বেসিক পার্টটা যাবে। ঠিক আছে, আমার ইন্টেলেকচুয়াল এবিলিটি গুলো ওপর থেকে আরো বেশি যাবে, প্রবলেম সলভ করতে পারছে না। যেমন মেমোরির মধ্যেও একটা মেমোরি আছে হচ্ছে ওয়ার্কিং মেমোরি। আমি যখন জিজ্ঞেস করছি তো পুরোনো কথা তো বলতেই পারি, যেটা মেমোরির সাথে কালকে কি হয়েছে এটা ভাবলে কষ্ট করে, কিন্তু কথা বলতে বলতে কথা খেই হারিয়ে ফেলা। ঠিক আছে, তারপরে প্রসঙ্গে হ্যাঁ যেন কি বলছিলাম, আচ্ছা কি করা, দিস আর ওয়ার্কিং মেমোরি। এভরি টাইম what I listen, I manipulate and I answer. This is working memory. ঠিক আছে, এই যে তোরা শুনছিস লিখছিস, এটা ওয়ার্কিং মেমোরি। তোরা শুনছিস, কিছুটা মনে করছিস, মনে করে লিখছিস, তোরা তো ডিক্টোফোনে নিয়ে নিচ্ছিস না। দিস ওয়ার্কিং মেমোরি। ইমিডিয়েটলি শুনলি, রিসিভ করলি, কিছুটা রাখলি, কিছুটা লিখলি, ওয়ার্কিং মেমোরি। দিস ওয়ান অফ দ্য মোস্ট সফিস্টিকেটেড পার্ট অফ ইউর ইন্টেলেকচুয়াল ফাংশন। ঠিক আছে, আমি তোকে একটা ফোন নাম্বার বললাম, ফোন নাম্বারটা মনে রাখলি, ডায়াল করলি, মনে করছিস ডায়াল করছিস, মনে করছিস ডায়াল করছিস। ঠিক আছে, যেমন একটা অ্যাটেনশন কনসেন্ট্রেশনের যদি ক্লিনিক্যাল টেস্ট দেয়, তোরা ওই ডিজিট ফরওয়ার্ড ডিজিট ব্যাকওয়ার্ড পড়েছিস, এটা কি ক্লিনিক্সে পড়িয়েছে? হ্যাঁ, তাহলে বলে অ্যাটেনশন কনসেন্ট্রেশন, হ্যাঁ, যে ঠিক আছে ওটাকে বেশি অ্যাটেনশন আমি অল্প তাড়াতাড়ি বলে দিলাম, যেহেতু ওটা ভেবে করতে হচ্ছে, ওটা কনসেন্ট্রেশন। লজিক্যালি সেটা শুধু ওইখানটায় নয়। ঠিক আছে, এটা পুরনো কনসেপ্ট, দিস ইজ ওয়ার্কিং মেমোরি। ঠিক আছে, আমি বলে দিলাম 3, 5, 9, 6, 11, 13, তুই একটা করে ভাবছিস আর বলছিস 3, 5, 9, 6, 11, 13 হয়ে গেল। এবার তোকে ভেবে নিতে হলো 3, 5, 9, 6, 11, 13। এবার তুই একে রিভার্স করতে হচ্ছে, তাহলে হলো গিয়ে 13, 11, 6, 9, 5, 3। So this is a test of working memory. যে ইমিডিয়েটলি আগে আমাকে স্টোর করতে হলো, আমাকে প্রসেস করতে হলো, দেন রিয়াক্ট করতে হলো। এটা পুরোনো আমলে ভাবা হতো এটা একটা কনসেন্ট্রেশন আর অ্যাটেনশন, উঠে গেছে, এটা ওয়ার্কিং মেমোরির এক্সাম্পল। এইটা যে করতে পারছে এটা কত কঠিন জিনিস একটা। ঠিক আছে, আমি যদি কারো ম্যাথমেটিক্যাল এবিলিটি ঠিক থাকে, আমি কাউন্টিং ব্যাকওয়ার্ডসকে কনসেন্ট্রেশন বলতে পারি, আমাকে হোল্ড করে রাখতে হচ্ছে। 100 সিরিয়াল সাবট্রাকশন ফ্রম সে 100 - 7, সিরিয়ালি সাবট্রাক্ট করছি যখন আমি 93, 86 আমাকে হোল্ড করতে হচ্ছে, 86, 79, হ্যাঁ, দেন 72, আই নিড টু হোল্ড ইট, কিন্তু আমাকে ওরকম প্রসেস করতে হচ্ছে না, কিন্তু পুরোনোটা আর ভাবতে হচ্ছে না। ঠিক আছে, সো এই যে মেমোরি গেম খেলে, ওই সত্যজিৎ রায়ের অরণ্যের দিন রাত্রি, কে কে দেখেছিস জানি না, এসব দেখিস কেউ তোরা? আচ্ছা দেখেছিলি, আচ্ছা। মেমোরি গেম ভাব, ওটা সত্যজিৎ রায় দেখিয়েছিলেন, এছাড়া অন্য জায়গা ওটা উনি আবার আরেকটা জিনিস দেখাতে চেয়েছেন, যে চয়েস অফ ওয়ার্ডটা তার সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তার পার্সোনালিটি ব্যাকগ্রাউন্ড থেকে। সে হঠাৎ ওই শব্দটাই বললো কেন, সেটা আলাদা দিক, আবার ওটাও একটা কগনিটিভ পার্ট। ঠিক আছে, এবার তাহলে এই হায়ার জায়গাটা, লাস্ট জায়গাটায় গিয়ে বলে জাজমেন্ট। তাহলে ওখানে এসেছিল, আমরা বলেছিলাম জাস্টিস মিনস ইকুয়ালিটি, আর এখানে জাজমেন্ট মানে হচ্ছে হোয়াট ইজ দ্য রাইট ডিসিশন টু টেক। এরকম একটা সিচুয়েশন দিয়ে দেবে যে এই হলের মধ্যে হঠাৎ আগুন লেগে গেছে, কি করবে? ঠিক আছে, এটা ভ্যারি করতে পারে, মোটামুটি সবার জন্য যেটা সেফ এবং ভালো সেই জিনিসটা করা হয়। ঠিক আছে, আইডিয়ালি 9:50 ক্লাসটা শেষ হওয়ার কথা। দেখ মেডিসিনের লোক এসছে কিনা। ঠিক আছে, তাহলে আমি আর একটু বাড়াবো, একটু 10টা অবধি করবো, আর 5 মিনিট আছে। আচ্ছা, তাহলে এই হলো তোর কগনিটিভ ডিসঅর্ডার হলো। ঠিক আছে, তাহলে প্রথম যেটা কগনিটিভ ডিসঅর্ডারের যে আমার যে কগনিশনের যে পার্ট, আমি কি বলেছিলাম, কনসেন্ট্রেশন, কনসাসনেস,
তাহলে কনসাসনেস ইয়েস অর নো দিয়ে আমার প্রথম ক্লাসিফিকেশন অফ কগনিটিভ ডিসঅর্ডার হবে নিউরোকগনিটিভ ডিসঅর্ডারে। তাহলে কনসাসনেস ডিস্টার্ব বল কিসে হয়, একজন বল, তাতে শর্ট নোটস দিতে পারে, লং কোশ্চেন দিতে পারে, বল। হ্যাঁ ঠিক আছে, কোমার তো একটা আবার মানে কোমা হয়ে গেল লাস্ট, কনফিউশন কোমা একটা। কোমা ইজ এ স্টেট, একটা ইলনেস কনস্ট্রাক্ট যাতে যার হলমার্ক হলো হচ্ছে কনসিয়াসনেস ডিস্টারবেন্স, কনফিউজ বিহেভিয়ার। মেডিসিন ওয়ার্ডে গেলে দেখতে পাওয়া যায় হাত পা বেঁধে রেখেছে, লোকটা ঠিকঠাক আচরণ করছে না। হ্যাঁ না না না, সাইকোসিস না, মেডিসিন ওয়ার্ডে সাইকোসিসকে নিয়ে রাখবে কেন? হ্যাঁ স্কিজোফ্রেনিয়া মেডিসিন ওয়ার্ডে ভর্তি হতে যাবে কেন? মেডিসিন ওয়ার্ডে একজনের স্ট্রোক হয়েছিল, ঠিক আছে, তার বা তার কোনো সিরিয়াস ইনফেকশন হয়েছিল, সেপসিস হয়েছিল, ডায়রিয়া হয়েছিল, অসংখ্য বিভিন্ন কারণের পরে সে অ্যাবনর্মাল বিহেভ করছে, ঠিক আছে। অনেক সময় সেইটাকে ভীষণ কমন, তোরা তো আর সবাই সাইকিয়াট্রিস্ট হবি না, ওই বাকি পড়াগুলো সবার জীবনে খুব কাজে আসে না, ওই শর্ট নোটেই হয়তো কাজে আসবে, এটা সবার জীবনে আসবে যাতে কনফিউশন ডেভেলপ করে। ফাইন, ইলেকট্রোলাইট ডিসব্যালেন্সের জন্য যেটা হয় সেটা কি? ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স ইজ দ্য কজ, সেপসিস ইজ দ্য কজ, স্ট্রোক ইজ দ্য কজ, এনি মেডিকেল ডিকম্পেনসেশন অফ সেরিব্রাল ফাংশনস, ইটস ভাস্কুলারিটি অর নিউট্রিশন, এগুলো সবগুলোতেই তো নিউট্রিশন। আমার কোনো হাইদার মানে অক্সিডেটিভ স্ট্রেস হচ্ছে, অথবা ইলেকট্রোলাইটিক স্ট্রেস হচ্ছে, বা কোনো ইনফ্লামেটরি স্ট্রেস হচ্ছে, যে কোনো কিছু গন্ডগোল মানে তো হচ্ছে গিয়ে সেলুলার লেভেলে একটা অক্সিডেটিভ স্ট্রেস। তার দু তিনটে ভাবে নিউট্রিশনটা যায়, বোঝাগুলো আমাকে এভাবে বুঝতে হবে। আইদার আমার অক্সিজেন কম্প্রোমাইজ, সেটা হলো ভাস্কুলার সমস্ত কিছু, অথবা তার কোনো একটা মেটাবলিক জিনিসপত্র গন্ডগোল, ইলেকট্রোলাইটস যেমন থাকলো, বা কোনো একটা টক্সিক কেমিক্যালস, খুব নাইট্রোজেন বেড়ে গেল, লিভার ফেলিয়ার, বা ওই কিডনির ইস্যুস, ঠিক আছে, অথবা কোনো ইনফেকশনস হলো, ইনফেকশাস এজেন্টস থেকে কিছু একটা তার ইনফ্লামেটরি রেসপন্স হলো বা সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স হলো, এই হলেই তো সেলে গিয়ে ড্যামেজ হবে না। মেডিসিনটাকে এইভাবে ভাবার চেষ্টা কর, দেখ জায়গাটা ঠিক থাকবে। এবার বল যে এইটার পুরো যে কন্ডিশনটা সেটাই কি বল? হ্যাঁ না, সিজার ডিসঅর্ডার তো আলাদা আলাদা জিনিস হলো বাবা। আমি বলছি শুধু কনসিয়াসনেস অ্যান্ড কনফিউশন, জানিসই না তোরা। ডেলিরিয়াম, তাহলে যদি আমি নিউরোকগনিটিভ ডিসঅর্ডারকে একদম প্রথম, কনসিয়াসনেস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, তাতে ভাগ করি, তাহলে ডেলিরিয়াম যেখানে যাতে কনসিয়াসনেস ডিস্টার্ব, যেখানে কনসিয়াসনেস নট ডিস্টার্ব সেখানে আসছে ডিমেনশিয়া। তাহলে ডিমেনশিয়া ইজ এ নিউরোকগনিটিভ ডিসঅর্ডার হোয়াট ওয়্যার ইউজুয়ালি কনসিয়াসনেস ইজ প্রিজার্ভ। তাহলে প্রথম হলো আমার এই যে এই জায়গাটা মানে কনসিয়াসনেসের জায়গা। এবার কনসিয়াসনেস থেকে আমার পরে যদি কনসিয়াসনেসের সঙ্গে অ্যালাইড আমার অ্যাটেনশন এন্ড এটসেট্রা জায়গাগুলো থাকলো, ঠিক আছে। এবার তারপরে যে জায়গাটা এলো আমার, যে তাহলে মোস্ট কমন আমরা যে জায়গাগুলোকে ডিমেনশিয়ার যে হলমার্ক অফ মোস্ট কমন ফর্ম অফ ডিমেনশিয়া কি, 2/3 অফ ডিমেনশিয়া সেই প্যাটার্নটা বল, আলজাইমার্স ডিমেনশিয়া, ঠিক আছে। আলজাইমার বলে একজন ভদ্রলোক, তিনি করেছিলেন আলজাইমার্স ডিমেনশিয়া। তাহলে এটা হলো মেনলি মেমোরি ডিস্টারবেন্স। তাহলে ডিমেনশিয়া ইজ এ নিউরোকগনিটিভ ডিসঅর্ডার ওয়্যার কনসিয়াসনেস ইজ ইউজুয়ালি প্রিজার্ভড। এটা হলো এটা the dementia where the hallmark is the memory disturbance. এবার মেমোরি ডিস্টারবেন্স চলে এলো আলজাইমার্স। দিস ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ ডিমেনশিয়া। চারটে লাইন লেখা হয়ে গেছে, কিন্তু চারটে লাইন লেখা হয়ে গেছে, ঠিক আছে। এতগুলো তথ্য লিখে দিয়েছিস তুই, ঠিক আছে, স্যার কিন্তু দেখে নিল, একদম ঠোস তথ্য, খুব মুখস্থ করতে হচ্ছে না কিন্তু, আমি ডেটা খুব কিছু ডেটা দিইনি, জাস্ট বললাম, ঠিক আছে। এবার মেমোরিতে আমি কি বললাম, দু তিনটে পার্ট, একটা একদম সামনে, একটা মাঝখানে, একটা পেছনে। তাহলে সামনে কি হয়, ল্যাঙ্গুয়েজটা ডিস্টার্বড হয়, আর যে ইনফরমেশন স্টোর থাকে মাঝখানে, কোথায় বল বল, একজন বললি তো, হিপোক্যাম্পাস, সেটা মাঝখানে আমার ভেন্ট্রিকুলার চারপাশটায় রয়েছে, ঠিক আছে, এই দুটো সাইডের টেম্পোরাল লোবের যে মাঝখানটায়, আর পেছনে অক্সিপিটাল লোব, ঠিক আছে। তাহলে এটা হলো পোস্টেরিয়ার। তাহলে মোস্ট কমন আমি কি বলছি, মোস্ট কমন মেমোরি বলতে আমরা ইনফরমেশনটা ঠিকঠাক দিতে পারছি কিনা, এপিসোডিক মেমোরি ঠিক আছে কিনা, দিস ইজ দ্য হলমার্ক। মেমোরির মধ্যে কোন জিনিসটা যাচ্ছে
এপিসোডিক মেমোরিটা ঠিকঠাক আছে কিনা, সিরিয়ালি ঘটনাগুলো বলতে পারছি কিনা। ঠিক আছে, তো দিস ইজ দ্য মোস্ট কমন পার্ট। তার মানে এই মিডল পার্টটা ম্যাক্সিমাম হয় এইখানটার হিপোক্যাম্পাস, আর তার জায়গা থেকে সেটা একটা জানে জায়গা টেম্পোরাল লোবের এন্টেরোরাইনাল কর্টেক্স। এমনি মুখস্থ করতে যাওয়া ভীষণ কঠিন, তুই যদি এভাবে ভাবিস দেখ সহজ হয়ে গেল। এবার ইলনেসটা প্রোগ্রেস করবে, এক জায়গায় তো দাঁড়িয়ে থাকবে না। এবার যদি সামনের দিকে প্রোগ্রেস করে তাহলে তার ল্যাঙ্গুয়েজ অসুবিধা হবে, এবার সে শব্দ প্রডিউস করতে পারবে না। ঠিক আছে, এটাকে কি বলে বলুন, বলতে অসুবিধা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ কি যেন বলে, হ্যাঁ হ্যাঁ ও এটা থাকলে আমি দেখতে পারি, এটাকে এটাকে কি বলে, হ্যাঁ এটা নিয়ে লেখে। সো নমিনাল অ্যাফাসিয়া হচ্ছে। তাহলে অ্যাফাসিয়া যে কতগুলো জায়গা আমার থাকছে, সেই জায়গাগুলোর মধ্যে এবার আবার জায়গাটা থাকবে রিপিট করতে পারছে কিনা, নাম বলতে পারছে কিনা। মোস্ট কমন ফল্ট হচ্ছে অ্যানোমিক অ্যাফাসিয়া, সমস্ত রকম অ্যাফাসিয়ার মধ্যে এটা থাকবে। ঠিক আছে, তারপরে নাম বলতে পারা ভীষণ কঠিন, তার মধ্যে আবার এই পার্সনের নাম বলা আরো কঠিন। পার্সনের নাম বলাটা তো কোনো অসুখ নয়, এমনি গন্ডগোল। ঠিক আছে, তোর নাম মানে ওর নাম রাম না হয়ে শ্যাম হতেই পারত। ঠিক আছে, আমার পক্ষে অন্য কোনোভাবে কোড করা বের করা খুব ডিফিকাল্ট যে ওর নামটা রামই, আমি কোনটার সঙ্গে অ্যাসোসিয়েট করবো আমার মেমোরিটাকে, ভেরি ডিফিকাল্ট। তারপরে পেছনের দিকের পার্টটা হলো, যদি পেছনে প্রোগ্রেস করে তাহলে অ্যাগনোসিয়া, প্রসোপ্যাগনোসিয়া হচ্ছে। তাহলে আলজাইমার্স মে usually start with the memory, then it either if it progresses in front তাহলে হলো আমার ল্যাঙ্গুয়েজ ডিস্টার্বড হবে, পেছনে গেলে প্রসোপ্যাগনোসিয়া হবে, পুরোটা একসাথে হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে জায়গাগুলো গেল, এইটা হলো আমার মেমোরি গেল, ল্যাঙ্গুয়েজ গেল, অ্যাগনোসিয়া গেল, তিনটে কম্পোনেন্ট আমার এই জায়গাটা চলে গেল। এটার সঙ্গে আমি বলেছিলাম কিছু অ্যাসোসিয়েটেড তাদের বিহেভিয়ার্স গুলো, ওই যে বলেছি না কোঅপারেটিভিটি, তাহলে ভলিউশন, যে লোকটা কোঅপারেটিভ কিনা, কাজকর্ম ঠিকঠাক মতো করে কি করে না, অন্য অদ্ভুত বিহেভিয়ার আসে কিনা, ইউজুয়ালি আসে না। ইউজুয়ালি বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি থাকে না আনটিল এন্ড আনলেস ইট প্রগ্রেসেস। যখন সে আর কোঅপারেটিভ থাকে না, তখন আর যা বলা হচ্ছে সে সেটা বুঝতেও পারে না, করতেও পারে না, বারবার পারসুয়েশন লাগে। তাহলে ভলিউশনাল ডিস্টারবেন্সটা ইন দ্য লেটার হবে। ঠিক আছে, মোটর ডিস্টারবেন্স বলেছিলাম থাকতে অনেক সময় থাকবে কগনিশনের সঙ্গে। ঠিক আছে, ওটা অনেক ওরকম ওয়াটার টাইট কম্পোনেন্ট না, ইউজুয়ালি থাকে না। ঠিক আছে, ভলিউশনাল ডিস্টারবেন্স অন্য বিহেভিয়ারাল ইস্যুস খুব কমন না, বিহেভিয়ারাল ইস্যুসটা থাকে ভলিউশনালের থেকে। একটা যেটা অনেক ক্ষেত্রে হয় মেমোরি ডিস্টারবেন্সের আগে, মেবি একটা ডিপ্রেস মনে হতে পারে ইন্ডিভিজুয়ালকে, যে আমার স্যাডনেস নেই কিন্তু যেন কেমন অ্যাপাথেটিক, কোনো কিছুতে সে আনন্দ পাচ্ছে না, একা থাকছে, সলিটিউডে থাকছে। দিস মে বি অ্যান হেরাল্ডিং প্রেজেন্টেশন। তাহলে বিহেভিয়ারাল ডিস্টারবেন্স আমার দুটো, এটার সঙ্গে মেমোরি বা কগনিশনের সঙ্গে আমি দুটো অ্যাসোসিয়েটেড রাখবো, বিহেভিয়ারাল প্রেজেন্টেশন, মোটর প্রেজেন্টেশন, প্লাস মাইনাস লিখবো। মোটর প্রেজেন্টেশন ইউজুয়ালি রেয়ার, বা হতেও পারে কারো তার সঙ্গে মে অর মে নট পার্কিনসন্স লাইক ফিচার্স লেটার অন আসতে পারে। ব্লাডার বাউল ডিস্টারবেন্স দুভাবে হতে পারে, আইদার তার অ্যাওয়ারনেস হচ্ছে না, সে প্রসেস করে ভলিউশন হচ্ছে না, যাওয়ার মতো পেলে বসে থাকছে, আর তারপরে সেটা চলেও যাচ্ছে। তাহলে এটা একটা মোটরের জায়গাটাও চলে এলো, মোটর প্লাস ভলিউশন। আর একটা বিহেভিয়ারাল পার্ট, বিহেভিয়ারাল পার্টের মধ্যে একটা সাধারণত ওই যে বললাম ভলিউশন, ইমোশনাল রেকগনিশন, এগুলো হচ্ছে অ্যাপ্যাথি। ঠিক আছে, অ্যাসোশিয়ালিটি, লোকে মেশার ইচ্ছে, তার ইমোশনাল সেই জায়গাটা থেকে আনন্দ পাওয়া, ঠিক আছে, কাজ করা। ঠিক আছে, এগুলো থাকে কি থাকে না, থাকতে পারে শুরুর দিকে, সেটা দিয়েই প্রেজেন্ট করতে পারে, বা লেটার পার্টে থাকতে পারে। আরেকটা হতে পারে কোর বিহেভিয়ারাল প্রবলেম, ও যেটা সাইকোসিস বলছিল, মানে কি ডেলিউশন হ্যালুসিনেশন। আমার মাঝখানে টেম্পোরাল লোবের জায়গাটা মেমোরি, আবার সেখান থেকেই তোর অ্যামিগডালা থেকে সাইকোসিস গুলো হয়। তাহলে আমি যখন ভুলে গেছি তখন আমার মনে হয় যে অন্য কেউ এটা চুরি করে নিয়েছে। তাহলে ইট মে প্রেজেন্ট উইথ বিহেভিয়ারাল প্রবলেম। অনেকেই মেমোরিটা বয়স্ক লোক তো ওটুকু ভুলে যায় কি হয়েছে, ঠিক আছে আমরা তোর কাজটা করেই দিচ্ছি, ওকে আর কি কাজটা করতে হবে। তো যখন সে সন্দেহ করতে শুরু করলো যে আমাকে, তার এপিসোডিক মেমোরি গন্ডগোল হচ্ছে, খেয়েছে কি খায়নি খেয়াল নেই, বলছে আমাকে খেতে দেয় না। তার ভিজুয়াল মেমোরি গন্ডগোল হয়েছে, কোথায় রেখেছে খেয়াল নেই, বলছে ওটা চুরি করে নিয়েছে।
তাহলে বিহেভিয়ারাল প্রবলেম হলো, দিস আর দ্য প্রেজেন্টেশনস। কাদের বেশি হয়? মহিলাদের বেশি হয়, ঠিক আছে, মহিলাদের বেশি হয় আলজাইমার্স। মহিলাদের হিপোক্যাম্পাল থিকেনিংটা তুলনায় রিলেটিভলি কম থাকে, ঠিক আছে, সেজন্য এই শুরু পার্টটা মহিলারা বেশি অ্যাফেক্টেড হয়, আলজাইমার্স মোর অ্যাফেক্টেড ফিমেলস, ঠিক আছে। এবার আমার এই জায়গাটার জন্য আমি কি ম্যানেজ করব, ঠিক আছে, কোর্স অ্যান্ড প্রগনোসিস ওটা লাস্টে বলবো। যে কোনো কিছু বলতে গেলে এইভাবে ছকে বলবো, এটা কি, এটা প্রেজেন্টেশন, এটা কোন ডোমেন, কোন সিস্টেমটাকে অ্যাফেক্ট করছে। প্রথম আমরা শুরু করব এনি ইলনেস, যে তার একটা ডিফাইনিং ফিচারটা কি, কোন সিস্টেম, এবার সেই সিস্টেমের ফিজিওলজিক্যাল কি কি জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোয় কোনটা কোনটা অ্যাফেক্টেড, কোর অ্যান্ড অ্যালাইড। আমি বোঝাতে পারছি, এটা কিন্তু আমি একটা টেমপ্লেট বানিয়ে দিচ্ছি তোদের, যে কোনো ক্লিনিক্যালকে এভাবে অ্যাপ্রোচ করবি। প্রথম একটা ডিফাইনিং যে আছে, এটা কি, কোথা থেকে আসছে, হ্যারিসনের এটা কোন চ্যাপ্টারে থাকবে, নিউরোলজির চ্যাপ্টারে না গ্যাস্ট্রোএন্টারোলজির চ্যাপ্টারে, তো গ্যাস্ট্রোএন্টারোলজি কোন কোন এরিয়া, দেন মেডিসিন নিউরোলজি কোন কোন এরিয়া, কার্ডিওলজি কোন কোন এরিয়া, তাহলে নিউরোলজির ওই জায়গায় ফিজিওলজি কি কি আছে, এবার সেই ফিজিওলজির গুলো কোনটা ডিস্টার্ব হয় কোনটা ডিস্টার্ব হয় না, বিকজ দুটোই আমাকে ডিফারেন্সিয়েট করতে হেল্প করবে, শুধু হয়টাই আমার এটা নয়, আইডেন্টিফাইং ফিচার নয়, তাই না, তা কি হয় না সেটাও আমার একটা আইডেন্টিফাইং ফিচার, যেগুলো নেই এটা হয়ে গেল। তারপরে এটা কাদের বেশি হয়, কেন হয়, কোন কোন এরিয়া ইনভলভমেন্ট, সেটা তো ফিজিওলজি বলতে গিয়ে আমি অ্যানাটমি কোরিলেট করিয়ে দিলাম, আলাদা করে প্যাথোজেনেসিস বলার দরকার, প্যাথোজেনেসিস যদি আরেকটা হতে পারে যে কিসে হয়, দিস এ ডিজেনারেটিভ ইলনেস, জেনেটিক কম্পোনেন্ট আছে, ঠিক আছে। এবার জেনেটিক কম্পোনেন্ট গুলোর মধ্যে অনেক কঠিন বিভিন্ন মনে রাখা, ঠিক আছে, দেখা গিয়েছিল ডাউনসের সঙ্গে হয়, কাজে 21 ক্রোমোজোমের সঙ্গে রিলেশন ছিল, এছাড়া অ্যাপোলাইপোপ্রোটিনের সঙ্গে সম্পর্ক আছে, ঠিক আছে, এপিপি জিন, এবং সেটা দেখা গেছে কিছু প্রোটেক্টিভ, কিছু আবার হার্ম করে, যেগুলো ওই অ্যাপোলাইপোপ্রোটিন 1 2 3 4, ঠিক আছে। এবার 4টা হচ্ছে সবচেয়ে খারাপ। এবার এইটা কিন্তু ওই যে বললাম সমস্ত সেলই ড্যামেজ হবে ওই একই ভাবে, ডিজেনারেটিভ গুলো ইউজুয়ালি ভাস্কুলার, সো ভাস্কুলার ডিমেনশিয়া কথাটা, আর এইখানেও কিন্তু যে আমি বলছি ভাস্কুলার, দুটো মানে আলাদা বুঝতে হবে, ওটা ভাস্কুলার মানে ওটা কোনো ভাস্কুলার ইভেন্ট হয়েছে, আমার একটা স্ট্রোক হয়েছে, হ্যাঁ, বা আমার ইমিডিয়েট একটা অ্যাকিউট করোনারি সিনড্রোম হয়েছিল, তারপরে কনফিউশনসটা দেখেছে, দ্যাট ইজ এ ভাস্কুলার, কিন্তু আলটিমেটলি ডিজেনারেশনটা ভাস্কুলার হচ্ছে। কিন্তু মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথি ইজ দ্য মোস্ট কমন কজ অফ অল সিস্টেমিক ডিজিজেস। কেন ডায়াবেটিস থেকে এত রকমের ইলনেস হয়? তাহলে হাই রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমার কি থাকবে? ভাস্কুলোপ্যাথি, ডিজেনারেশনের মধ্যে তাহলে আমার হাইপারটেনশন থাকবে, আমার ডায়াবেটিস থাকবে, আমার ডিসলিপিডিমিয়া থাকবে। তাহলে এই যে প্যাথোজেনেসিস যখন বলবি তখন এগুলো বলবি, একটা জেনেটিক থাকলো, আরেকটা এগুলো থাকলো, জেনেটিকটাকে তো আমি কিছু করতে পারছি না, আমি মেল ফিমেল তো চেঞ্জ করতে পারছি না, দেখ দেখ কেউ আছে কিনা, এসে গেছেন? ও বাকিরা তো তোদেরই তো ছেলে মেয়ে, বাকিরা এই ক্লাসটা করতে আসেনি। আচ্ছা, 1 মিনিটে তাহলে এটা করে নি, ঠিক আছে। তাহলে প্যাথোজেনেসিস এইটা থাকলো, 3টে জায়গাটা থাকলো, তারপরে বললাম কাদের বেশি হচ্ছে, ঠিক আছে। তারপরে বলবি এবার হচ্ছে ট্রিটমেন্ট, আমি ট্রিটমেন্ট কি কিভাবে করতে পারি, ফার্মাকোলজিক্যাল, নন ফার্মাকোলজিক্যাল। তাহলে ফার্মাকোলজিক্যালের মধ্যে মোস্ট কমনলি দেখা গেছে যে অ্যাসিটাইল কোলিন ইজ দ্য কগনিটিভ এজেন্ট, তাহলে অ্যাসিটাইল কোলিন এনহ্যান্স করবে কোলিনেস্টারেজ ইনহিবিটর। এটা মুখস্থ করা কত কঠিন হতো, যে হঠাৎ কোলিনেস্টারেজ ইনহিবিটর আমাকে মনে রাখতে হবে কোনটা কি হয়, অ্যাসিটাইল কোলিন। তাহলে অ্যাসিটাইল কোলিন কোলিনেস্টারেজ ইনহিবিটর যে ড্রাগস, একটা মনে পড়লে পড়লো, না পড়লে না পড়লো। আরেকটা ডিজেনারেট করছে, ডিজেনারেট হোয়াট ইজ দ্য টক্সিক নিউরোকেমিক্যাল, একটা হলো গাবা হচ্ছে যেটা প্রোটেক্ট করে, আনসিডেট করে, আর একটা হচ্ছে এক্সাইটেটরি অ্যান্ড ড্যামেজ করে, গ্লুটামেট, তাহলে অ্যান্টি গ্লুটামেট। তাহলে এই দুটো হলো আমার দুটো মেইনস্ট্রি অফ ফার্মাকোলজিক্যাল। নন ফার্মাকোলজিক্যাল আমার সাইকোলজিক্যাল বিভিন্ন স্টিমুলেশন করব, তার মেমোরিগুলো বলবো, তার পুরোনো জায়গাটাকে বলবো, তার জায়গাটাকে সোশ্যালাইজ করাবো, ঠিক আছে। এছাড়া আজকাল মিউজিকের কথা বলছে, ঠিক আছে, অন্য এক্সারসাইজের কথা বলছে, বিকজ দ্যাট হেল্পস ইন প্লাস্টিসিটি। আমার এনি কাইন্ড অফ কগনিটিভ অ্যাকশনস আর ফিজিক্যাল অ্যাকশনস আমার ব্রেনে প্লাস্টিসিটি, কারণ ব্রেন অল অন মানে 1 বছরের মধ্যে ব্রেন সাইজটা হয়ে যায়, কিন্তু নিউরোনোজেনেসিস কিছু হতে পারে, নিউরোনোজেনেসিস না হলেও সাইন্যাপ্টোজেনেসিস সবসময় থাকতে থাকে।
এই প্লাস্টিসিটি গুলো, এটাকে বলে প্লাস্টিসিটি, এটা চলতে থাকবে। আমি যে এই যে নন ফার্মাকোলজিক্যাল মেথডে আমি তাকে কিছু হেল্প করতে পারবো? স্যার দিস ইজ হোয়াট অ্যাবাউট দ্য মোস্ট কমন ফর্ম অফ ডিমেনশিয়া। তুই 4 নম্বরে লেখ, 10 নম্বরে লেখ, তোকে একটা ভিনেট দিয়ে দিল, তাতেও তুই এটাকে ফিট করতে পারবি। গট ইট? মোটামুটি বোঝা গেল একটা ডিমেনশিয়ার জায়গাটা নিয়ে। এছাড়াও আরো অনেকগুলো ডিমেনশিয়া আছে। এভাবে বাড়ি গিয়ে আরেকবার ভাববি, বাড়ি গিয়ে এই জায়গাটাকে রিপ্রোডিউস করার চেষ্টা করবি, ঠিক আছে? ইনফরমেশনের থেকে প্রসেসিংকে ইম্পর্টেন্স দে। লজিকটা বুঝে ছোট ছোট কম ইনফরমেশন, কত ডেটা তখন মাথায় রাখবি বলতো এতগুলো সাবজেক্টে? বাট দ্য টেমপ্লেট ইজ সেম ফর অল ইলনেসেস অর ক্লিনিক্যাল ডোমেন। সেখান থেকে এই আশপাশে যা যা শুনছিস একটু একটু করে ফিট করে দিবি। টেমপ্লেটটা নিয়ে যাবি, কমন টেমপ্লেট, অল পেপারসে একই টেমপ্লেট নিয়ে যাবি। এই 6টা টেমপ্লেট কি কি প্রেজেন্টেশন, কোন এরিয়ার সঙ্গে ফিজিওলজিক্যালি কোরিলেটেড, প্যাথোলজিটা কি, এবার প্যাথোলজিটা কাদের মধ্যে কমিউনিটি মেডিসিন, কাদের মধ্যে হচ্ছে ডেমোগ্রাফি, ঠিক আছে? দেন ফাইনালি ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের মধ্যে ফার্মাকোলজিক্যাল, নন ফার্মাকোলজিক্যাল। নন ফার্মাকোলজির মধ্যে সার্জিক্যাল হতে পারে অথবা আমার সোশ্যাল, ঠিক আছে? যেটা আমার প্রিভেনশনের মধ্যে আসে, যেটা রিহ্যাবিলিটেশন, তার মধ্যে এই জায়গাটা আসবে যেটা টার্সিয়ারি প্রিভেনশনের মধ্যে আসে, ঠিক আছে? ওকে ফাইন, বাই। কতজন হলো অ্যাটেন্ডেন্স? 81। ঠিক আছে, মোটামুটি আমার 60% হয়েছে।